বলতে পারে না যতক্ষণ পর্যন্ত কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তির অপরাধ প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থাও নিতে পারি না। আর যদি অভিযোগটি প্রমাণিত হয়, কোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, তখনই কেবল দলীয়ভাবেও আমরা এটার ফলো আপ হিসাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি। আবার একই সঙ্গে যেটা বিচারাধীন, তার সেই বিচারাধীন মামলা সম্পর্কেও আমরা কোনো ফেভার করা বা মন্তব্য করা আমাদের গঠনতন্ত্র আমাদের সেই এখতিয়ার দেয়নি। জনাব নুহুল আলম লেনিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে জানাচ্ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব নুহুল আলম লেনিন। আমরা একটা এডিটর স্পিকে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে পথের কাঁটা দূর হয়েছে। দক্ষিণে যে 3টি ওয়ার্ডে সীমানা নির্ধারণ জটিলতায় গিয়ে আটকে আছে সেই নির্বাচন, সেগুলোর সমাধান হয়েছে। ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় মাঠ পর্যায়ে কাজ শেষ করে প্রায় মাসখানেক আগেই মন্ত্রণালয়ে জমা দিয়েছে নতুন নকশা। এখন কার্যত আর কোনো বাধা নেই, কিন্তু সব ঠিকঠাক হলেও নির্বাচন কবে হবে তা নিয়ে এখনও অন্ধকারে স্থানীয় সরকার বিভাগ। আদালতের আদেশ অনুযায়ী ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচন করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দ্রুত সময়ের মধ্যে সীমানা ঠিক করার কথা ছিল। সেই আদেশের প্রায় 1.5 বছর পর দক্ষিণ সিটির 3টি ওয়ার্ড 56, 57 ও 58 এর সীমানা ঠিক করা হলো। এই 3টি ওয়ার্ডের মানচিত্রে দেখা যায় 56-র কিছু অংশ 57-তে, আবার 57-র কিছু অংশ 58-র মধ্যে। স্থানীয় সরকার বিভাগ গত বছরের জুনে একটি এবং জুলাইয়ে আরেকটি চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে জানায় যে সীমানা ঠিক করার কাজ ঢাকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। তারও 1.5 বছর পর শেষ হলো এই কাজ। জটিলতার কোনো বিষয় নেই, কারণ স্থানীয় জনগণকে আমরা সম্পৃক্ত করে কাজটি করেছি এবং আমরা একই সাথে যেমনি মূল ম্যাপের ওপরে যেমনি আমরা দেখেছি, আবার সরেজমিনে বর্তমান অবস্থাটাকেও চিহ্নিত করে নতুন করে ম্যাপ সহ আমরা প্রস্তাবনা পাঠিয়েছে। আশার সঞ্চার হয়েছে নির্বাচন কমিশনেও। এক কমিশনার জানালেন তারাও জেনেছেন যে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে অগ্রগতি আছে। এর জন্য সীমানা নির্ধারণ যে সমস্যা ছিল সেটা তারা সমাধান করার কাজ করছে। এটা করে হয়ে গেলে আমরা যদি করে ফেলতে পারি তাহলে আমাদের নির্বাচন করতে হবে। তাহলে আটকে আছে কোথায়? খাতায় কলমে এখন বল স্থানীয় সরকার বিভাগের কোর্টে। তাদের তরফ থেকে একটি ছাড়পত্র দরকার। তবে 3টি ওয়ার্ডের নতুন সীমানা যে এরই মধ্যে সরকারের হাতে তা এখনো জানা নেই প্রতিমন্ত্রীর। কোনো গেজেট বা কোনো জেলা প্রশাসক থেকে কোনো কাগজ বা হাইকোর্টে কোনো কাগজ আমাদের কাছে আছে কিনা এটা আমার এখন পর্যন্ত জানা নেই। নির্বাচন হবে না বা হলেও রেজাল্ট কি হবে এটা নিয়ে আমরা চিন্তিত নই। সবশেষ 2002 সালের 25শে এপ্রিল অবিভক্ত ডিসিসি নির্বাচন হয়েছিল। প্রায় 12 বছর ধরে এই নির্বাচন হচ্ছে না। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সংকট নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আসমা মিতা। মিতা, আমি প্রথমে জানতে চাইবো যে যদিও আমরা মশিউর রহমান রাঙ্গাকে শুনছিলাম যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সংকট নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আসমা মিতা। মিতা, আমি প্রথমে জানতে চাইবো যে যদিও আমরা মশিউর রহমান রাঙ্গাকে শুনছিলাম যে হাইকোর্টের নির্দেশাবলী সম্পর্কে যে কাগজপত্র তার কাছে থাকার কথা, এরকম কোনো কাগজ তার কাছে নেই, কিন্তু আপনি কি এটি বলবেন যে সীমানা সংক্রান্ত সমস্যাটা কি আসলে নিষ্পত্তি হয়েছে কিনা? মানে আদালত কি 3 ওয়ার্ডের যে নতুন সীমানা সেটি জানতে পেরেছেন কিনা? আদালত জানাতে বলেছিলেন। জি, আদালত আসলে এ বিষয়ে সবশেষ যে নিষ্পত্তি করে সেটি গত বছর মেতে। এর আগে প্রথম মামলাটি হয় 2012 সালে, যখন আদালত স্থগিত করেছিল যে ঢাকা সিটি কর্পোরেশনের বিভক্ত হবার পরে যে নতুন ওয়ার্ড তৈরি হয়েছে, অর্থাৎ 56, 57 এবং 58, এই ওয়ার্ডগুলোর যথাযথভাবে সীমানা করা ছিল না। কাজেই স্থানীয় সরকার বিভাগকে সীমানা নির্ধারণ করতে হবে এবং নির্বাচন কমিশনকে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। তারপর বছরই নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করে ফেলে। কাজ বাকি থাকে কেবলমাত্র এই সীমানা নির্ধারণ করবার। সেই সংক্রান্ত কাজগুলো স্থানীয় সরকার বিভাগ এগিয়ে নিয়ে যেতে থাকে পর্যায়ক্রমে। গত বছর মে মাসে যখন আদালত থেকে এই সংক্রান্ত মামলাটি নিষ্পত্তি হয়, তখন আদালত কেবলমাত্র বলে দেয় যে এর পরের কাজটুকু নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার বিভাগের মধ্যেই হবে। অর্থাৎ স্থানীয় সরকার বিভাগ তাদের কাজটি শেষ করবেন এবং করে নির্বাচন কমিশনকে জানাবেন। সেই হিসেবে কাজ এগোতে থাকে। অর্থাৎ এই যে 1.5 বছর সময়, গত বছর মে থেকে এখন পর্যন্ত, এই সময়টিতে সময় নেয় নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ পর্যায়ক্রমে এবছরের তাদের কাজ নতুন করে চালিয়ে যেতে থাকে। অন্যদিকে স্থানীয় সরকার বিভাগ
তাদের সীমানা নির্ধারণ সংক্রান্ত কাজ করতে থাকে। যে কাজটি করে থাকে মূলত ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় মাঠ পর্যায়ে কাজটি করে থাকে। জেলা প্রশাসক স্পষ্টতই বলেছেন যতগুলো পদ্ধতি ব্যবহার করলে স্থানীয় পর্যায়ে গিয়ে মাঠ পর্যায়ে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলা, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে অন্তত দেখা যে কোনো জায়গায় কোনো জটিলতা আছে কিনা, সবগুলো ধাপই তারা সম্পন্ন করেছেন এবং নকশা সহ তারা স্থানীয় সরকার বিভাগে জমা দিয়েছেন। কাজে এই জায়গাটিতে আর কোনো জটিলতা আছে বলে তারা অন্তত বিশ্বাস করেন না। এখন কাজ কেবল বাকি যে স্থানীয় সরকার বিভাগ এই নতুন নকশার গেজেট তৈরি করবেন এবং গেজেট তৈরি করে প্রকাশ করলেই এই নিয়ে আর কোনো জটিলতা থাকছে না। কিন্তু স্থানীয় সরকারের গেজেট প্রকাশ করার কোনো অসুবিধা নাই এই মুহূর্তে, আপনি এরকমটি বলছেন, কিন্তু আমরা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে বলতে শুনছি যে এই সংক্রান্ত কোনো কাগজপত্রই তার কাছে নাই বা কোনো নতুন নির্দেশনা তিনি পান নাই। এটা এরকম কেন হলো? বিষয়টি এমন হয়ে থাকতে পারে, তিনি খালেদ আপনি খেয়াল করেছেন মশিউর রহমান রাঙ্গা কিন্তু বলছেন যে নির্বাচনে জয় বা পরাজয় সেটি নিয়ে আমরা ঠিক চিন্তিত নই। প্রশ্নটি আসলে এই জায়গাটিতেই, কারণ দীর্ঘদিন ধরে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে যে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন সরকারের পক্ষ থেকেই করার ব্যাপারে এক ধরনের অনাগ্রহ আছে। ঠিক সেই জায়গাটিতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে যখন আমাদের নিশ্চিত করা হলো যে আরো প্রায় 1 মাস আগে তারা এই নকশা পাঠিয়ে দিয়েছেন অথচ মন্ত্রণালয় অস্বীকার করছে, তার মানে আসলে আমরা হয়তো একটা মানে দাঁড় করাতে পারি। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন যদি দুটি সিটি কর্পোরেশনের আলাদা আলাদা করে নির্বাচন হয় তাহলে কি আপনার ধারণা বা স্থানীয় সরকার কর্তৃপক্ষের ধারণা সেই ক্ষেত্রে জয় পরাজয়ের বিষয়টি বা যেটি বিরোধী দল বাইরে আছেন তারা সামনে চলে আসার বিষয়টি খুব সামনে চলে আসবে, সেই রাজনৈতিক বিবেচনাটা কি তারা প্রাধান্য দিচ্ছে বলে আপনি মনে করছেন? এখন পর্যন্ত সেটি সবচাইতে শক্ত আলোচনা এবং সবচাইতে মানে এই আলোচনার ভিতটাই সবচাইতে স্পষ্ট এখন পর্যন্ত। রাজনৈতিক মহল থেকে শুরু করে সুশীল সমাজ থেকে শুরু করে সব পক্ষেরই আসলে এটাই স্পষ্ট মত যে সরকার চান না বলে বা সরকারের এক ধরনের অনাগ্রহ আছে, সেই কারণেই এখন পর্যন্ত তারা চাচ্ছে না। কারণ নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা হালনাগাদ করবার কথা সেটি তারা করে ফেলেছেন, তাহলে আর বাধা কোথায়? আর তো কোনো স্পষ্টত বাধা দেখা যাচ্ছে না। আপনাকে ধন্যবাদ আসমা মিতা। আমরা এডিটর স্পিকে এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। ভারতের পশ্চিমবঙ্গের হাসনাবাদ এলাকা থেকে আটক বাংলাদেশি জঙ্গি ফারুক হোসেন, সাদ্দাম হোসেন ও রাজু আহমেদের বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পাঁচপোতা ও ঘলগলিয়া গ্রামে। এলাকায় তারা সবাই জামাতের ক্যাডার বলে পরিচিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা সাইদির রায়ের পর দেবহাটার সহিংসতার নেতৃত্ব ছিল জামায়াতের ক্যাডার ফারুক ও সাদ্দাম হোসেন। 5 জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে দেবহাটার জামায়াত ক্যাডাররা পশ্চিমবঙ্গে পাড়ি জমায়। এসব তথ্য অন্য কারো নয়, সাদ্দামের পরিবারের। ওই যে ওই মিছিলে গেল কয়েকদিন গেলে ওই যে শুনলাম গাছ কাটাকে অজ্ঞাত নাকি হয়েছে না, ওইটাই আমার বাচ্চাটা চলে কাজ কাম করতে। প্রতিবেশীরা জানায় ফারুক তার পরিবার নিয়ে গ্রাম ছেড়েছেন অনেক আগেই। জার্নি করতে তারা বাড়িতে নেই, কোথায় গেছে না গেছে গ্রামের লোক বলতে পারে, আর কি বলতে পারেনি। ভারতে পালিয়ে যাওয়া ফারুক, রাজু ও সাদ্দাম বাহিনীর হাতে অপহৃত হন আওয়ামী লীগের কর্মী একই এলাকার সাইফুল ইসলাম ইসহাক। আমার বিপি হরতালের সময় এরা আমাদের প্রচুর ক্ষতি করেছে, বাড়িঘর ভাঙচুর, আমার আব্বুকে মেরেছে, আমার আব্বুকে নৃশংসভাবে হত্যা করেছে। আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ হত্যায় ফারুক জড়িত ছিল বলে অভিযোগ করেছেন আজিজের পরিবারের সদস্যরা। তাদের হাত থেকে রেহাই পায়নি প্রতিবেশীরাও। ফারুক, সাদ্দাম, রবি, তারিক, তাহের, বাহারুল এবং আরো অন্য আরো এবাদুল, তারপর হচ্ছে শাহিন, হামিদুল, এদের অত্যাচারের শিকার আমিও, আমার বাচ্চা, আমার বউ। ফারুক ও সাদ্দামের নামে দেবহাটা থানায় পুলিশের উপর হামলা ও হত্যার ঘটনায় বেশ কয়েকটি মামলা রয়েছে। পুলিশ জানায় এরা সবাই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। ফারুক হোসেনের নামে 5টা মামলায় চার্জশিট হয়েছে, 2টো মামলা রানিং আছে, এবং সাদ্দাম হোসেনের নামে 2টো মামলা, একটা চার্জশিট হয়েছে, একটা রানিং মামলা আছে। তো এদের আমরা আইনগতভাবে যেটা প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ সেটা করব। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাতক্ষীরা থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন সাতক্ষীরা 1 আসনের সংসদ সদস্য জনাব মুস্তফা লুৎফুল্লাহ। জনাব মুস্তফা লুৎফুল্লাহর কাছ থেকে প্রথমে জানতে চাইব যে সাতক্ষীরা থেকে পশ্চিমবঙ্গ গিয়ে জামায়াত কর্মীদের জঙ্গি তৎপরতার বিষয়ে আপনার কাছে স্পেসিফিক কি তথ্য আছে জনাব লুৎফুল্লাহ? আমি এর আগেও আমি অন্য টিভিতে সাক্ষাৎকারে বলেছি যে সাতক্ষীরা, দেবহাটা, কালীগঞ্জ, কলরোয়ায় যে সহিংসতা এবং নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তারা ভারতে আশ্রয় নিয়েছে এবং ভারতের
তৃণমূল রাজনৈতিক নেতৃত্বের আশ্রয় প্রশ্রয়ে তারা চিকিৎসা, তারা আশ্রয় নিয়েছে, এটা আমি আগেই বলেছি। এবং শুধু তারাই না, ফারুক সাদ্দাম না, ওখানে বিপু আছে, আহমদ হুজুর আছে, মাওলানা হাবিবুর রহমান আছে, মাওলানা খালেক মন্ডল আছে, তারা ওপারে অবস্থান করছে এবং তারা নিয়মিত ওই পার থেকে এই পারে আসে, মাঝে মাঝে এসে আবার ওই পারে অবস্থান থেকে তারা সুদৃঢ় করছে। জনাব লুৎফুল্লাহ, একটি অভিযোগ আমরা শুনে থাকি যে আপনারা আপনাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদের বিরুদ্ধে বা তাদেরকে চাপে রাখার জন্য, তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য প্রায় তাদেরকে জঙ্গি সংশ্লিষ্ট বলছেন। এই ক্ষেত্রে কি এরকম কোনো ঘটনা ঘটছে জনাব লুৎফুল্লাহ? আমি 14 দলের সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব। সহিংসতা চলাকালীন সময় আমাদের ওখানে অবস্থান ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে মূল আসামিদেরকে গ্রেফতার না করে বরঞ্চ আমরা দেখেছি অনেক সময় যে সহিংসতার সাথে জড়িত নেই, এফআইআর নাম নেই এমন আসামি